নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা ৬৬। তখন দুপুর, আকাশ ভর্তি ঝলমল করছে রোদ। বেশিক্ষণ রোদে থাকায় তাতিয়ে উঠেছে পিঠ। অন্তু যখন বাইক নিয়ে বাড়ির পাশের রাস্তাটা ধরল, ঠিক তখনই পেছনের এক রিকশা থেকে ডেকে উঠল কেউ। মহিলা গোছের মানুষ। অন্তু প্রথমে খেয়াল না করলেও লুকিং গ্লাসে চোখ পড়ায় থমকে দাঁড়ালো। বাইক থামিয়ে ঘাড় ফিরিয়ে তাকাতেই রিকশাটা এসে থামলো তার পাশে। অন্তু অবাক হয়ে বলল, আমাকে ডাকছিলেন? ভদ্রমহিলার ঠোঁট ভরা হাসি নিয়ে বলল, হ্যাঁ, তুমি নয়তো আর কে? অন্তু কপাল কুঁচকে বলল, জি বলুন। ভদ্রমহিলা এক আকাশ বিস্ময় নিয়ে বলল, বলুন মানে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের সামনের বাসাতেই থাকি, তোমার সাবিনা আন্টি। তোমাদের বাসায় তো প্রায়ই যাই, দেখোনি? অন্তু ঠোঁট টেনে ভদ্রতার হাসি হাসল। ভদ্রমহিলা রিকশা থেকে মাথা বের করে প্রায় ফিসফিসিয়ে বললেন, তোমার বউ যে কনসিভ করেছে আগে বলনি তো? তোমার মাকে সেদিনও জিজ্ঞেস করলাম, সাপ মানা করে দিলেন। বুঝলাম অ্যাবর্শন করাবে, তাই বলে বলা যাবে না? আমি কি পর? মেডিকেলে পরিচিত ডাক্তার আছে আমার, আমাকে বললে হাফ খরচে হয়ে যেত। ভদ্রমহিলার বাঁধনহারা নির্লজ্জ আলাপে স্তব্ধ হয়ে গেল অন্তু। তার থেকেও স্তব্ধ হয়ে গেল আলোচনার বিষয়বস্তু জেনে। কিছুক্ষণ পলকহীন হতভম্ব চোখে চেয়ে থেকে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে আন্টি, এমন কোনো ব্যাপার নেই। ভদ্রমহিলা দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে বলল, ও মা, আমার থেকে লুকোচ্ছ কেন বাবা? আমি কি তোমাদের ক্ষতি চাই নাকি? কেউ বলতে পারবে কখনো কারো ক্ষতি টতি করেছি? নেহাত তোমার বউকে মেডিকেলে দেখে এলাম, কোনো দরকার টরকার লাগতে পারে, তাই নিজ থেকেই জিজ্ঞেস করছি। তোমাদের আপন ভাবে বলেই তো জিজ্ঞেস করেছি নাকি? অন্তুর কপাল কুঁচকে এলো। ব্যাপারটা বুঝতে না পেরে বলল, আপনি নীরার কথা বলছেন? ভদ্রমহিলা মাত্রা অতিরিক্ত বিরক্তি নিয়ে বলল, তা নয়তো কে? আমার ননদের মেয়ের সিজার হলো আজ, আলহামদুলিল্লাহ, ছেলে বাচ্চা হয়েছে। ওখানেই সি সেকশনেই তোমার বউকে দেখলাম, এক নার্সের সঙ্গে কথা টথা বলছে। আমি ভাবলাম কোনো রোগী টোগী দেখাতে এসেছে বোধহয়। পরে নার্সেরকে জিজ্ঞেস করে জানলাম নীরা অ্যাবর্শন করাতে চায়। অ্যাবর্শন কোথায় করে, কিভাবে কি করতে হয়, কত টাকা লাগে, হ্যানত্যান নাকি জিজ্ঞেস করেছিল। অন্তু ভদ্রমহিলার মুখের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল, কথা খুঁজে পেল না। ভদ্রমহিলা গলার স্বর আরো একটু নামিয়ে পড়ল, কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি বাবা? আজকালকার বউদের একটু ছুকছুক স্বভাব থাকে। শুনেছিলাম তোমার বউয়ের নাকি অন্য এক জায়গায় বিয়ে ভেঙেছিল। অন্য বাকি কথাগুলো যেন কান পর্যন্ত পৌঁছালো না তার। অবাক চোখে ভদ্রমহিলার থলথলে মুখের দিকে চেয়ে রইল অন্তু। একটা মানুষ মুখের উপর এত নির্লজ্জ কথাবার্তা কিভাবে বলতে পারে, তা যেন বুঝে আসলো না তার। প্রচণ্ড রাগে শরীরটা রিরি করে উঠল। ভদ্রমহিলা অন্তুর লাল চোখ আর থমথমে মুখ দেখে থেমে গেলেও অন্তুর রাগ থামল না। মাথাটা ধপধপ করতে লাগলো, মনে জাগতে লাগলো একটি প্রশ্ন, নীরা প্রেগনেন্ট? নীরা অ্যাবর্শন করাতে চায়? এত কিছু হয়ে গেল অথচ ওকে একটিবার বলার প্রয়োজন মনে করলো না। আশ্চর্য। শীতের দুপুরের মতোই ধীরে ধীরে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হতে লাগলো অন্তুর রাগ জেদ। মাথা ভর্তি দুর্দমনীয় রাগ নিয়েই বাড়ি ফিরল অন্তু। জাহানারা বেগম দরজা খুলতেই ব্যস্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আম্মা, নীরা কই? জাহানারা বিরক্ত চোখে তাকালেন, জবাব দিলেন না। অন্তু ভেতরে ঢুকতে ঢুকতে মনে প্রাণে চাইতে লাগলো নীরা যেন বাসাতেই থাকে, সেই মহিলার সকল কথা যেন মিথ্যে হয়, অকাট্য মিথ্যে। বসার ঘরে নীরাকে না দেখে নিজের ঘরে গেল অন্তু। ঘরে না পেয়ে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। আম্মা, নীরা কই? জাহানারা এবারও উত্তর না দেওয়ায় রাগটা আর ধরে রাখতে পারল না অন্তু। কেবিনেটের ওপর থাকা তরকারির বাটি থালা সবই আছড়ে ফেলল মেঝেতে। প্রচণ্ড ঝনঝন শব্দে চমকে উঠলেন জাহানারা। হলুদ গুঁড়োর কৌটাটা হাতের কাছে পেয়ে সেটাও ছুঁড়ে ফেলল অন্তু। তীক্ষ্ণ ঝনঝন শব্দ তুলে ভেঙে গেল কাচের বয়াম। রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়ল কাঁচা হলুদের গুঁড়ো। অন্তু উঁচু কণ্ঠে বলল, কখন থেকে একটা কথা জিজ্ঞেস করছি, ঠিকঠাক জবাব দিতে পারো না? নীরা কই? বাসায় নাই কেন?
জাহানারা ছেলের দিকে শান্ত চোখে চেয়ে থেকে ক্ষিপ্ত কণ্ঠে বললেন, তোর বউ কই গেছে? ওইটা আমারে জিজ্ঞেস করস কেন? আমি তোর বউয়ের কামলা খাটি? তোর বউ কই কই যাইতাছে তার লিস্ট রাখতে হবে এখন আমার? তোর বউ তুই সামলাতে পারস না? সেই সকালবেলা 1 ঘন্টার নাম কইরা বের হইছে, এখনো ফেরার নাম গন্ধ নাই। 2 দিন ধরে নাকি শরীর খারাপ লাগে, এটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না, ভাত খাইতে মন চায় না, কাজ করতে মন চায় না, এখন বাইরে ঢিং ঢিং করে ঘুরতাছে কেমনে? এইটা তার শরীর খারাপের নমুনা? তোর বউয়ের তো রং ঢঙের অভাব নাই, রং ঢং করতে গেছে। অন্তু প্রতিউত্তর করল না। ঘরে ফিরে যাওয়ার সময় লাথি দিয়ে চেয়ারটা উল্টে ফেলল শুধু। জাহানারা শান্ত চোখে ছেলের কর্মকাণ্ড দেখলেন। নীরা যখন বাড়ি ফিরল তখন সব শান্ত, বাড়িতে কোনো হইচই নেই, কোনো উচ্চবাক্য নেই। নিঝুম দুপুরে ঘুমন্ত পরীর মতোই নিস্তব্ধ সব। অয়ন দরজা খুলে দিয়েই নিজের ঘরে দৌড় দিল। বসার ঘর ফাঁকা, জাহানারাও কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এই অদ্ভুত নিস্তব্ধতায় বুকটা কেমন ধুকপুক করে উঠল নীরার। এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে না পেয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। বিছানার উপর অন্তুকে বসে থাকতে দেখেই চমকে উঠল সে। অন্তু তো এখন ফেরার কথা না। নীরা ভয়ে ভয়ে অন্তুর দিকে তাকালো। অন্তু আগের মতোই বসে আছে, চোখ মুখ শান্ত, থমথমে। নীরাকে দেখতে পেয়েই বলল, কোথায় গিয়েছিলি? নীরা থতমত খেয়ে গেল, ঘামতে লাগলো কপাল। আমতা আমতা করে বলল, নমুর বাসায় গিয়েছিলাম। আন্টি না খেয়ে আসতেই দিল না। অন্তু হেসে বলল, আচ্ছা। নীরা ঢোক গিলল, ঠোঁটে হাসি টানার চেষ্টা করে মাথা নাড়ল। অন্তু হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, হাতে এগুলো কি? নমুর বাসা থেকে আনলি বুঝি? দেখি। নীরা চমকে হাতের দিকে তাকালো। বাম হাতের পিঠ দিয়ে ঠোঁটের উপরের ঘাম মুছে অসহায় চোখে তাকালো। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে দ্রুত ভাবার চেষ্টা করলো। তার আগেই আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টটা ছিনিয়ে নিল অন্তু। নীরা কপালের ঘাম মুছে ভয়ে ভয়ে তাকালো। অন্তু গোটা রিপোর্টটা মন দিয়ে পড়ল, ভ্রু কুঁচকে বলল, প্রেগন্যান্সি পজিটিভ। কথাটা বলে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট উল্টালো অন্তু। রিপোর্টটা উল্টে পাল্টে দেখতে দেখতে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, তো অ্যাবর্শন কমপ্লিট ম্যাম। নীরা চমকে উঠে বলল, মানে? অন্তু এবার চোখ তুলে তাকালো। অন্তুর রক্তলাল চাহনি দেখেই আত্মা কেঁপে গেল নীরার। অন্তু রিপোর্টটা বিছানায় ছুঁড়ে ফেলে নীরার কাছাকাছি দাঁড়ালো, শীতল কণ্ঠে বলল, বাচ্চাটা কার? আমার না। নীরা হতভম্বে কণ্ঠে বলল, এটা কোন ধরনের প্রশ্ন? বাচ্চাটা যেহেতু আমার, সেহেতু তার সম্পর্কে জানার অধিকার সর্বাপেক্ষা আমার, তাই না? নীরা উত্তর দিল না। অন্তু তার ডান হাতের বাহু খামচে ধরে বলল, তোর সাহস কিভাবে হলো আমাকে না জানিয়ে আমার বাচ্চা মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়ার? সমস্যা কি তোর? ওকে মারতে চাস কেন? ও বদলা নিচ্ছিস? তোকে জোর করে বিয়ে করেছি বলে বদলা? নীরার চোখ টলমল করে উঠল। অন্তুর দিকে একদৃষ্টে চেয়ে থেকে বলল, ও আমারও বাচ্চা অন্তু। অন্তু দাঁতে দাঁত চেপে বলল, তোর বাচ্চা? অসম্ভব, তোর বাচ্চা হয় কি করে? তোর বাচ্চা হলে তো অ্যাবর্শনের চিন্তা মাথাতে আসতো না। আসলে তো সমস্যাটা কোথায়? আমার বাচ্চার জন্ম দিতে সমস্যা? এতই যদি সমস্যা তাহলে বিয়ে করেছিলি কেন আমাকে? আমার কাছে আসার জেদ তো তোরই বেশি ছিল, তখন মনে হয়নি এসব? নীরার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। অন্তুকে প্রচন্ড ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই অন্তুর পা গিয়ে লাগলো ড্রেসিং টেবিলের ড্রয়ারে। অন্তুর রাগ বেড়ে গেল। নীরার ডান হাতটা মোচড় দিয়ে ধরে বলল, কথায় কথায় হাত চলে কেন তোর এত? মানা করেছি না? নীরা ব্যথায় কোকিয়ে উঠল, ডুকরে কেঁদে উঠে বলল, ব্যথা পাচ্ছি। অন্তু তৎক্ষণাৎ হাত ছেড়ে দূরে সরে দাঁড়ালো। নীরার কান্না দেখে রাগ বেড়ে যেন আকাশ ছুলো। প্রচন্ড রাগে লাথি দিল ড্রেসিং টেবিলের ড্রয়ারে। ড্রেসিং টেবিল থরথর করে কাঁপতে লাগলো। টেবিলের উপর থাকা ফুলদানিটা ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠে বলল, খবরদার, কাঁদবি না, চুপ, একদম চুপ। নীরা 2 হাতে মুখ চেপে ফুঁপিয়ে উঠল। রেগে গেলে অন্তুর মাথা ঠিক থাকে না। এই মুহূর্তে নীরার কোনো কথাই সে বুঝবে না, বোঝার চেষ্টা করবে না। শান্ত অন্তু যতটা বুঝদার, যত্নশীল, অশান্ত অন্তু ততটাই অবুঝ।
ভয়ানক। নীরা ভয়াত্মক চোখে চেয়ে এই ভয়াবহ ধ্বংসলীলা দেখে গেল। অন্তু হঠাৎ তার দিকে তেড়ে এসে মুখোমুখি দাঁড়ালো। তাকে আগাগোড়া নিরীক্ষণ করে বলল, অ্যাবর্শনের জন্য কোনো ওষুধ খেয়েছিস? কোনো স্টেপ নিয়েছিস? ও আছে নাকি মরে গেছে নীরু? অন্তুর শেষ কথাটা খুব অসহায়ের মতো শোনালো এবার। নীরা কাপা কণ্ঠে বলল, আছে, ও ঠিক আছে, কিছু করিনি আমি। অন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, সত্যি? নীরা মাথা নাড়ল। অন্তু পর মুহূর্তেই হুঙ্কার দিয়ে বলল, কিছু করিসনি? যদি কিছু করে ফেলতি তখন কি হতো? কথাটা বলেই খুব শক্ত করে বাহু চেপে ধরল অন্তু। নীরা অসহায় চোখে তাকাতেই গাল চেপে ধরে ভীষণ ক্রোধ নিয়ে বলল, আজ যদি কোনো অঘটন ঘটে যেত আমি তোকে খুন করে ফেলতাম নীরু। বাচ্চা আমার, অথচ তুই বাচ্চার জীবন মরণ নিয়ে আলোচনা করিস অন্য লোকের সাথে। বুক কাঁপে না বুক? ছেলের ঘরে অত্যাধিক চেঁচামেচিতে দরজায় এসে দাঁড়িয়েছে জাহানারা। তার পেছনে এসে দাঁড়িয়েছে ভয়ে জড়সড় অয়ন। ছেলেকে এই অবস্থায় দেখে কয়েক সেকেন্ড বিস্ময় নিয়ে চেয়ে রইল জাহানারা। পর মুহূর্তেই 2 ঘা বসিয়ে দিলেন ছেলের পিঠে। রাগে কাঁপতে কাঁপতে বললেন, এই হারামির বাচ্চা, বউয়ের গায়ে হাত তুলিস? এত সাহস? বাপের থেকে শিখছিস এগুলো? হ্যাঁ, বাপের থেকে শিখছিস? বের হ আমার বাড়ি থেকে, বের হ। অন্তু নীরাকে ছেড়ে দিয়ে শক্ত কণ্ঠে বলল, যাদের কাছে গিয়েছিলি তাদের কাছেই যা, আমার সাথে থাকার দরকার নেই তোর। মেন পয়েন্ট হলো আমাকেই তোর দরকার নাই। জাহানারা বেগম চেঁচিয়ে উঠে বললেন, এই হারামির বাচ্চা, তুই বের হ আমার বাড়িতে দাঁড়িয়ে। তুই বউয়ের গায়ে হাত তুলিস? কুলাঙ্গার, বের হ তুই। এত চিৎকার চেঁচামেচিতে মাথা চেপে ফ্লোরে বসে পড়ল নীরা। অন্তুর রাগ করে বাসা থেকে বেরিয়ে যেতেই হাউমাউ করে কেঁদে উঠল নীরা। পৃথিবীর সমান দুঃখগুলো ভেসে উঠল তার আত্মচিৎকারে। জাহানারা বেগম এই প্রথমবারের মতো নীরার মাথায় হাত রাখলেন পরম স্নেহে। হঠাৎ করেই পাশের মানুষটিতে নিজের মাকে দেখতে পেল নীরা। নীরার কান্না বেড়ে গেল। ঘেমে নিয়ে আচ্ছন্নের মতো কাঁদতে লাগলো সে। অন্তু নম্রতার প্রতি জন্মালো রাজ্যের ক্ষোভ। কেন এত রাগ অন্তুর? কেন এত জেদ? একটুও কি বোঝার চেষ্টা করা যায় না? নম্রতাই নিশ্চয়ই বলেছে সব। আর তো কেউ জানতো না। এর আগেও ভালোবাসার কথাটা জানিয়ে দিয়েছিল নম্রতা, এবারও জানালো। না জানালে কি চলতো না? ও কি জানে না অন্তু কতটা ডেসপারেট? একটুতেই মাথা গরম করা ছেলে, তবুও কেন জানালো সে? প্রতিবারই নীরার সুখের সংসার এভাবেই কেন জ্বালিয়ে দেয় সে? কেন? সেদিন রাতে আর বাড়ি ফিরল না অন্তু। সবটা শোনার পর জাহানারা বেগমও হ্যাঁ না কিছু বললেন না। তার চেহারায় উচ্ছ্বাস যেমন দেখা গেল না, তেমন দেখা গেল না কোনো বিষণ্ণতা। নিজের মতো রান্নাবান্না সারলেন, ঘরের কাজ গোছালেন, কিন্তু পরের দিন সকালেই নীরাকে অবাক করে দিয়ে নীরাকে বগল দাবা করে পৌঁছে গেলেন হসপিটালে। বাচ্চা ঠিক আছে কিনা চেক আপ করালেন। নীরা ভীষণ বিস্ময়ে চেয়ে রইল শুধু।